হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। এখন আমি রয়েছি সিপিএম নেতা কলতান দাশগুপ্তর সাথে। কথা বলে নেব সাম্প্রতিক রাজ্য রাজনীতি নিয়ে এবং কিছু প্রশ্ন করব। কলতান দা, ওয়েলকাম তোমাকে মাইক অনে। প্রথম যে প্রশ্নটা তোমাকে করব, যে আমরা দেখলাম সাম্প্রতিককালে একটা ডিওয়াইএফআই এর আয়োজনে একটা মিছিল হয়েছে ব্রিগেডে। প্রথমে ইনসাফ সভা, তারপর মিছিলের মানে ব্রিগেডের যে লোক হয়েছে বা ব্রিগেডে কতটা সাকসেসফুল ব্রিগেড হয়েছে এটা আমরা দেখেছি। আমি এটা নিয়ে তোমাকে প্রশ্ন করছি না, আমি জানি তোমাকে অনেকেই প্রশ্নটা হয়তো করেছে। একটা প্রশ্ন আমি যেটা করতে চাই, যেটা মানে আমি হয়তো একটু দেখে আমার একটু আলাদা লাগলো, যে খুব রিসেন্টলি আমরা দেখলাম যে মিছিলের বিষয়বস্তুটা ছিল হচ্ছে রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিয়ে। মন্দির কোথায় হবে, মসজিদ কবে হবে, এই নিয়ে নয়। এইটা মানে আমি যে তোমাকে প্রশ্ন করতে চাই যে এই ধরনের ইস্যুগুলো কি আবার রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হচ্ছে বলে তুমি মনে করছো? এই ধরনের ইস্যু যাতে প্রাসঙ্গিক না হয়, বিজেপি এবং তৃণমূলের গত দীর্ঘদিন সরকার চালানোর এজেন্ডাটাই ছিল এটা, যে কারখানা, কাজ, মাথার ওপর ছাদ, এই ধরনের ইস্যু যাতে মানুষের চর্চার মধ্যে না থাকে। অন্য অনেক ইস্যু থাকবে, কিন্তু এইটা থাকবে না পার্টিকুলারলি। এখন অতীতে আমরা যা রাজনীতির সংস্কৃতি এই পশ্চিমবাংলায় দেখেছি, ভারতবর্ষও দেখেছি, যে এইটাই আসল চর্চার বিষয় হওয়া উচিত। কারণ গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, তারা রাজনীতি কীভাবে সেটা ঠিক করবেন, তারা ভোট দেবেন, কাকে দেবেন, গোড়াটা ওর ওপর নির্ভরশীল ছিল। যে আমার কাজের ব্যবস্থা কে করবে, আমার খাবার ব্যবস্থা কে করবে, মাথার ওপর ছাদের ব্যবস্থা করবে, সেইটা। তৃণমূল আর বিজেপি আসার পর যখন লুটের রাজনীতিটা চালু হলো, যে এ এতটা লুট নেবে, ও অতটা লুটে নেবে, এর খাটের তলায়, ওর আলমারির ফাঁকে, এইসব যা নোংরামি ইত্যাদি হলো আর কি, তাতে করে ওরা বুঝলো যে এখন যদি মানুষ এই প্রশ্ন করতে থাকে তাহলে ওরা বিপদে পড়বে। সেই বিপদে পড়ার জন্যে প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, কখনো ধর্ম, কখনো সিএ, কখনো এটা ওটা অন্য কিছুর মাধ্যমে। আমাদের ইনসাফ যাত্রা যখন থেকে শুরু হলো, প্রথম দিন থেকে আমাদের টার্গেট ছিল আর কি, যে এই যে বাংলার রাজনীতির সংস্কৃতি হোক কি গোটা দেশের রাজনীতির সংস্কৃতি হোক, সেটা যে এই ডিরেলড হয়ে যাচ্ছে অন্য দিকে, আমার মূল ইস্যু কি, আসল এজেন্ডা কি, পেটের খিদে, হাতের কাজ, মাথার ওপর ছাদ, এই আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে। তো 50 দিনের ইনসাফ যাত্রা এবং তারপর ব্রিগেড সমাবেশ, আমরা দেখলাম যে হ্যাঁ, এটা ট্র্যাকে ফেরানো যায়। ফলে আমরা চাইছি, এবং এর জন্য আরও অনেক দীর্ঘ লড়াই করতে হবে, যে এই ইস্যুতে রাজনীতিটাকে, লড়াইটাকে চালাতে হবে। কারণ তৃণমূল, বিজেপি, বামপন্থীরা সবাই নির্বাচনের সময় ইশতেহার দেয়। তো তৃণমূল 11 সালে যে ইশতেহারটা দিয়ে ভোটে জিতলো, তাতে ওরা এমপ্লয়মেন্ট ব্যাংকের কথা লিখেছিল। এখন সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের কথা কোথাও নেই। বিজেপি যে ইশতেহারটা দিয়ে জিতলো, তাতে প্রতি বছর 2 কোটি বেকারের কাজ হওয়ার কথা ছিল। 2 কোটি বেকারের কাজের খবর এই 10 বছরের সরকার, আর কদিন পর ভোট হবে, 20 কোটি বেকারের চাকরির কথা এ বাজেটেও আমরা কোথাও শুনতে পাই। ফলে এই দিকে, এই পাখির চোখ করে আমাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং ইনসাফ যাত্রা এবং ব্রিগেড আমাদের সেই লড়াইটাকে অনেকটা এগিয়ে দিয়েছে। এইটা আমাদের একটা ভালো লাগার জায়গা। তুমি 2011-র ইশতেহারের কথা বললে। 2011-র সময় হয়তো ইশতেহারে ছিল কিনা আমি জানি না, তবে একটা বিষয় ছিল যে দীঘাকে গোয়া করে দেওয়া হবে, প্রায় গোয়াই হয়ে যাবে। আমরা রিসেন্টলি দেখলাম যে দীঘাতে গোয়া হওয়ার পথে দীঘা 2 স্টেপ এগিয়েছে। একটা হচ্ছে একটা জগন্নাথ মন্দিরের কথা হয়েছে, এবং 2 হচ্ছে যে এই মুহূর্তে একটি মানে কাপলকে, কিছুদিন আগে একজন মহিলাকে রেপ করা হয়েছে 4-5 জন মিলে, এবং তাদেরকে মানে গ্যাং রেপের ধারাও দেওয়া হয়নি। তো এই যে রাজনীতির এই যে পরিবর্তন বলো বা যাই বলো, কোনো জায়গায় কি তো আমরা মানে মনে হচ্ছে যে আমরা এগোচ্ছি রাজনীতিতে? মানে আমি বলতে চাইছি যে, আমি জাস্ট বলে নিচ্ছি, ধরো 2011 সালে বামেরা চলে গেছে, কিছু কারণ থাকতে পারে, না থাকতে পারে, ধরে নিচ্ছি মানুষ চায়নি, কিন্তু মানুষ তো একটা পরিবর্তন চেয়েছিল বেটারমেন্টের দিকে। তা এই যদি দীঘার গোয়া হওয়ার নমুনা হয়, তুমি কি বলবো? কীভাবে বেটারমেন্টটা কার সেটা নির্ভর করছে। বেটারমেন্টটা সাধারণ মানুষের, না বেটারমেন্টটা অপরাধীদের, সমাজ বিরোধীদের? 11 সালে ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু সমাজ বিরোধীরা বেটার সরকার পেয়েছে। কারণ ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে সদ্য 3 মাস নির্বাচিত হওয়া মুখ্যমন্ত্রী ভবানীপুর থানায় গিয়ে এক সন্ধেবেলা দুষ্কৃতী ছাড়িয়ে এনেছিলেন। পূর্ণ খবরের কাগজ ভিডিও দেখলে খুঁজে পাওয়া যাবে। সেই দিন 11 সালের ওই ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে ওই দিন সমাজ বিরোধীরা বুঝেছিল এটা তাদের সরকার। ফলে তারপরে কাটোয়া গণধর্ষণ হোক, পার্ক স্ট্রিট হোক, কামদুনি হোক, গাইঘাটা হোক, কি এই দীঘার ঘটনা হোক, কোনো একটা ঘটনা এরকম তৃণমূল সরকার দেখাতে পারবে না যেখানে তারা অপরাধীদের শাস্তির ব্যবস্থা করেছে, যাতে করে বাকি অপরাধীরা সতর্ক হয় যে ও শাস্তি পেয়েছে, তাহলে আমাকে সতর্ক থাকতে হবে। অপরাধীরা জানে এটা তাদের সরকার। শুধুমাত্র কাটমানির কিছু 75-25 কালীঘাটে কি ওই ক্যামাক স্ট্রিটে না এখানে না ওখানে কোথায় পাঠিয়ে দিতে পারলে পৃথিবীতে ওকে আর কেউ ধরতে পারবে না। শাহজাহানকে ধরা গেল না, কে কোথায় আছে জানা নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে সুদীপ্ত সেন কাশ্মীরে আছে, তিনি এখন বলতে পারছেন না শাহজাহান কোথায় আছে। এগুলো তো সব সাজানো ঘটনা হয়ে থাকে।
ফলে সমাজ বিরোধীদের দৃষ্টিকোণ থেকে যদি দেখো, তৃণমূলের নেতাদের মতো দুর্নীতিগ্রস্তদের দৃষ্টিকোণ থেকে যদি দেখো, তাহলে যে সরকার আগের থেকে অনেক ভালো, কারণ দুষ্কৃতী সমাজ বিরোধীদের পুরো মুক্তাঞ্চল। সাধারণ মানুষের দিক থেকে গেলে একটা ভয়ঙ্কর খারাপ অবস্থা, যেখানে নিজের দুটো কথা বলার অধিকার নেই, যেখানে কোনো একটা নির্যাতনের ঘটনা ঘটলে থানায় এফআইআরের অবধি নেই, পুলিশ উল্টে বলে দিচ্ছে যে আরে ও আপনার তো কী সম্পর্ক ছিল, নোংরা ইঙ্গিত করে ওটা তাড়িয়ে দিচ্ছে আর কি। কারণ পুলিশ সমাজ বিরোধীদের ভয় পায়, টেবিলের তলায় লুকিয়ে পড়ে, থানা ঘেরাও হয়ে গিয়ে তৃণমূল আগুন জ্বালিয়ে দেয়, ফলে সমাজ বিরোধীদের ওরা ভয় পায়, সমঝে চলতে হয়। এইটাকে দীঘা গোয়া হওয়ার থেকেও দিনের আলো থেকে রাতের অন্ধকারের দিকে পশ্চিমবাংলা এগোচ্ছে, এইটা বললে সহজ হয় বলা। একটা কথা তোমাকে বলবো, রিসেন্টলি একটা ঘটনা আমরা দেখলাম যে সন্দেশখালিতে সাধারণ মানুষের একটা জনরোষ, মানে সাধারণ মানুষের রোষের মুখে পড়েছে, তৃণমূল নেতারা পালাতে বাধ্য হয়েছে, তারপরে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। আমার কথা হচ্ছে যে পুলিশের কাজ তো দুষ্কৃতী ধরা, সাধারণ মানুষের জনরোষটা খুব স্বাভাবিক হবে। পুলিশ যদি দুষ্কৃতীদেরকে আড়াল না করতো গত 11-12 বছর ধরে, তাহলে এই দুষ্কৃতীরা এরকম ফুলে ফেপে বিরাট কি গুন্ডা মাফিয়া মস্তান, এত বড় নাম, কাগজে বড় করে ছবি উঠতো না তো। পুলিশের কাজ গত 10-12 বছরে হয়ে গিয়ে দাঁড়িয়েছিল কে পয়সা লুট করছে, পুলিশ তাকে গার্ড দিয়ে বাঁচিয়ে নিয়ে যাবে। ফলে সাধারণ মানুষ বুঝেছেন যে পুলিশ প্রশাসনকে দিয়ে এই বাংলায় কাজ হওয়ার কথা নয়, ফলে ওরা নিজের রাস্তায় নেমে পড়েছেন যে কোথায় শাহজাহান আছে, কোথায় কে আছে, তাদেরকে ধরানোর ব্যবস্থা করতে হবে। মানুষ তো একদিনে রেগে যান না, রাগটা জমতে 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 10-12 বছর যথেষ্ট সময়, যখন তার রাগটা জমে গিয়ে সে রাস্তায় বিক্ষোভ দেখাতে বাধ্য হয়। সন্দেশখালির ক্ষেত্রে তাই হয়েছে। আর আরাবুল ইসলামের ঘটনা আমার ধারণায় অন্য কোনো ব্যাপার আছে আর কি, এত ভালো তৃণমূল নেতারা হয়ে যাননি যে হঠাৎ করে এতদিনের পুরনো ঘটনায় অভিযুক্তকে ধরে ফেলেন। আমার ধারণা নির্বাচন কমিশন তার কাজকর্ম শুরু করে ফেলার আগে এই নেতাদেরকে ওই খাতায় কলমে কিছু একটা দেখিয়ে আবার জামিন টামিন দিয়ে বার করিয়ে এবারে নির্বাচনটা যাতে ভালো করে তৃণমূলের পক্ষে তারা করতে পারেন, সম্ভবত তার কিছু একটা ষড়যন্ত্রের অংশ হবে আর কি। এটা দুদিন পর বেরোবে, কিন্তু মনে হচ্ছে ওটা একটা ষড়যন্ত্রের অংশই হবে। মানে রসিকতা করে বলতে পারি যে আবার উঠবানে কি আবার শাহজাহান না, উঠবানের ব্যাপার না। এখন নির্বাচন কমিশন প্রতিবার ভোটের আগে হচ্ছে যে কাদের নামে কি কি মামলা আছে, তদন্ত আছে, কেন অ্যারেস্ট হচ্ছে না, এইসব করতে থাকে। ফলে নির্বাচন কমিশনের আন্ডারে গোটা ব্যাপারটা চলে যাওয়ার আগে রাজ্য পুলিশের হত্যাকর্তাদের দিয়ে এদেরকে অ্যারেস্ট দেখিয়ে আবার জামিন করি নিয়ে, তাহলে তো আমি মুক্ত হয়ে গেলাম জামিনে, এবার আমি যা খুশি তাই করতে পারবো নির্বাচনে, এরকম একটা করার চেষ্টা ষড়যন্ত্র বলে আমাদের ধারণা আর কি। এবার ফাঁকা মাঠে গোল হবে না, তৃণমূল জানে, তার জন্য এবার একটু আগে থেকে প্ল্যানিং করে এই সব লোককে মাঠে নামানোর চেষ্টা ওরা করছে। একটা প্রশ্ন তোমাকে করব, যেহেতু ভোটের কথা উঠলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রথমে ইন্ডিয়া অ্যালায়েন্স যখন হয় তিনিও সেই ইন্ডিয়া অ্যালায়েন্সে শরিক ছিলে, তোমরাও ছিলে, সিপিএমও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে জোট খুব ভালো এগোচ্ছিল কংগ্রেসের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের, বামেরা গণ্ডগোল পাকিয়েছে, যার জন্যে জোটটা থেকে তিনি বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন, সিপিএম এর জন্য দায়ী, এবং এখন বলছেন কংগ্রেস 40-এর বেশি আসন পাবে না। এইটাই তো বিজেপি ওকে দিয়ে করাতে চেয়েছিল। তৃণমূল দলটা তো তৈরিই হয়েছিল বিজেপির সাহায্য সহযোগিতা করার জন্যে, এবং বিজেপির সহায়তায় ওরা এই সিম্বল পাওয়া টাওয়া থেকে ইত্যাদি গোটাটা ওকে বিজেপি সাহায্য করেছিল কীভাবে পশ্চিমবাংলায় এস্টাবলিশ হতে হবে। 2008-9 সালের সময় এই কলকাতার ধর্নায় রাজনাথ সিং এসেছিলেন, মাওবাদী, তৃণমূল, বিজেপি, আরও অনেকে, তারা সব একসাথে ধর্না মর্না দিয়ে কীভাবে বামফ্রন্ট সরকারটা চলে যাবে তার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে। এখনও এই সব যা তর্জা মর্জা হয় এগুলো লোক দেখে না। আমার ছোটোবেলায় কিছু আমরা এরকম বলি না গল্পের সময়, যে কিছু এরকম বন্ধু থাকে যে থাকলে শত্রুর দরকার নেই, আবার কিছু এরকম শত্রু থাকে যে থাকলে বন্ধুর দরকার নেই। বিজেপি তৃণমূল হচ্ছে যেরকম শত্রু, ওরা থাকলে আর বন্ধুর দরকার নেই। বিজেপি পাঠিয়েছে ওকে ওই মিটিং করতে যেতে ইন্ডিয়ার ব্লকে, তারপরে বিজেপির পরিকল্পনায় এই দেখুন একটা নীতিশ কুমার বেরোলো, একটা তাস বেরিয়ে গেল নীতিশ কুমার, পরের তাসটা বেরোলো মমতা। যখন আরএসএস গোটা ভারতবর্ষ ভেঙে টুকরো টুকরো করছে, বিভিন্ন ইস্যু উস্কে দিয়ে মানুষের মধ্যে ভাগ করার চেষ্টা করছে, ভোটটাকে দখল করে নেওয়ার চেষ্টা করছে, সংবিধানকে নষ্ট করে ফেলছে, তখন আরএসএসকে অ্যাটাক না করে কংগ্রেস আর বামেদের অ্যাটাক করারটা আসলে আরএসএসের কল্পনাপ্রসূত। মমতা ব্যানার্জি তাই করতে তিনি বাধ্য, কারণ এত ফাইল জমে রয়েছে আরএসএসের কাছে, ওইটা যদি না করেন পরিবার পরিজন শুদ্ধ ওকে জেলে যেতে হবে। ফলে ইডি সিবিআই এর তদন্ত কমে যাবে আর মমতা ব্যানার্জির কংগ্রেস আর বামেদের বিরুদ্ধে গলা বেড়ে যাবে। এইটাই আরএসএস এই নির্বাচনের আগে করতে চায়। আমরা এটা অনেক দিন আগে আন্দাজ করেছি, আমাদের নেতৃত্ব নানাভাবে বলেছিলেন যে কি হতে পারে। দেখুন আস্তে আস্তে এক একে ওরা ফলে যাচ্ছে। নীতিশ কুমারের গুটিটা বেরিয়ে গেল, এরপরে এই যে মমতা ব্যানার্জির বক্তৃতা দিয়ে বোঝা যাচ্ছে যে এই নির্বাচনে উনি আসলে কার বিরুদ্ধে লড়তে চাইছেন। আমি একটা প্রশ্ন তোমাকে করব, কারণ মানে আমরা যে মাটিতে আছি, পশ্চিমবঙ্গের মাটিতে, এখানে একটা সময় আমরা দেখেছি খুব মানে রিচ কালচার ছিল রাজনীতির। আমি বলছি যে এই যে নীতিশ কুমারের মতো মানে নৈতিক নেতারা, আমি কোনো দল হিসাবে বলছি না, আমি তোমাকে রাজনৈতিক কর্মী হিসাবে বলছি,
সাধারণ মানুষকে, যেহেতু তুমি দীর্ঘদিন ডিওয়াইএফআই এর সঙ্গে যুক্ত ছিলে, এখনো আছো, মানে এই যে ইয়াং যারা লোক, যারা রাজনীতিতে আসতে হয়তো চায়, যাদের রাজনৈতিক মানসিকতা আছে, তারা এই জিনিসগুলো দেখে কিভাবে দেখে? মানে আজ দলে আছি, কাল নেই। হোম মিনিস্টার বলছে নীতিশ কুমারের জন্য দরজা বন্ধ, যেই উনি আসবেন বিজেপিতে, যখন আসবেন তখন চলে আসতে পারেন। পশ্চিমবাংলায় এই রাজনীতিটা কোথায় গেল? রাজনীতি পশ্চিমবাংলায় এই সমস্যাটি কখনো ছিল না। এগুলো আমরা অন্যান্য রাজ্যে এই ধরনের দলবদল, নিজের ক্ষুদ্র স্বার্থ রক্ষায় নীতি আদর্শ ভুলে গিয়ে অন্য রাজনীতি দেখতাম। পশ্চিমবাংলায় এই রাজনীতি কখনো ছিল না। পশ্চিমবাংলায় এটা আমদানি হলো 11 সালের পর থেকে, যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর এই যে শুভেন্দুবাবু, যিনি এখন বাংলার বিবেক হয়েছেন, হ্যাঁ, শুভেন্দুবাবুকে দায়িত্ব দিলেন যে যেখানে যেখানে বিরোধী পুরসভা আছে, পঞ্চায়েত আছে, বিধায়ক আছে, এই আছে ওই আছে, নিজের পক্ষে একটা কলেজের ইউনিয়ন আছে, কি একটা স্কুলের গভর্নিং বডি আছে, তাদের সবাইকে ভয় দেখিয়ে, কি লোভ দেখিয়ে দল ভাঙিয়ে নিজের দলে আনতে হবে নীতি আদর্শ বিসর্জন দিয়ে। শুভেন্দুবাবু শুরু করলেন সেই কাজটা। সেই ঘাটতি হতে 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 আজকে 10 বছর পর পশ্চিমবাংলার রাজনীতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে শুভেন্দুবাবু এখন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। নিজে গত 10 বছর নাকে অবধি, মানে গলা অবধি ডুবেছিলেন ওই দুর্নীতিতে, এখন সেগুলো ওর মনে পড়ে না। মিডিয়ার একাংশেরও সেগুলো এখন মনে পড়ে না। ওনাকে ওই ধরনের প্রশ্নও করা হয়। উনি এখন বলে দিচ্ছেন ওই দুর্নীতি, ওই দুর্নীতি, ওই দুর্নীতি। তাহলে আপনি 10 বছর যখন ছিলেন, আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো ছিল সেগুলো কি হবে? কোনো উত্তর নেই। আর এই তৃণমূল বিজেপিকে তো আমরা আলাদা করে দেখি না। এই লোকগুলো আসলে চায় যে ভালো ছেলেমেয়েরা, যুক্তিবাদী ছেলেমেয়েরা যেন রাজনীতির ময়দানে না আসে। তাহলে ওদের কোটারিটা বজায় থাকবে এবং ওই রাজনীতি থেকে যা পয়সা কড়ি লুট হবে ওরা কয়েকজন ভাগ করে নেবে, কেউ ওদেরকে বাধা দেওয়ার থাকবে না। তার জন্য কলেজ নির্বাচন করতে চায় না তো তৃণমূল। বিজেপিকেও আপনি কোনোদিন কলেজ নির্বাচনের কথা বলতে দেখবেন না। তার জন্য যেখানে যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা যা আছে, কোথাও একটা লাইব্রেরির কমিটি, কোথাও একটা সমবায়, এইটুকু কটা লোক ভোট দেয়, সেখানে গিয়ে ওরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করতে পারে না, জোর করে দখল করতে হয়। কারণ ওই নোংরা চেহারাটা দেখলে তবে আপনার বাড়িতে বা আমার বাড়িতে অভিভাবকরা বলবেন যে বাবা আর যাই কর, রাজনীতিতে যাস না। এইটা একটা মানে তৈরি করা জিনিস, সাজানো ঘটনা, যাতে ভালো ছেলেমেয়েরা, যুক্তিবাদী ছেলেমেয়েরা, গণতন্ত্রের পক্ষে যারা কথা বলতে পারে, যুক্তি দিয়ে যারা দুর্নীতির বিরোধিতা করতে পারে, তারা যাতে রাজনীতির ময়দানে না আসে। তৃণমূল আর বিজেপি একসাথে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে, যে জায়গাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা ইনসাফ যাত্রা করেছে। যে গরিব হোক, বড়লোক হোক, মধ্যবিত্ত হোক, আপনি যুক্তির পক্ষে কথা বলবেন, দুর্নীতির বিপক্ষে কথা বলবেন এবং এই যে মানুষ ভাগের রাজনীতির বিপক্ষে কথা বলবেন, তাহলে আপনি রাস্তায় এসে জড়ো হন। সেই মানুষ ব্রিগেডে এসে জড়ো হয়েছে। কঠিন লড়াই, কিন্তু আমরা একটু একটু করে এগোচ্ছি। একটা শেষ প্রশ্ন করবো দাদা, যেহেতু ভোটের কথা উঠলো, আমরা দেখেছিলাম 21-এ বামেদের প্রচুর নতুন মুখ ভোটে লড়েছে। এবারে কি আমরা সেরকম কিছু দেখবো? মানে নতুন অনেকে, বাম রাজনীতিতে বরাবরই এই পদ্ধতি থাকে। আপনি দক্ষিণপন্থী দলে এগুলো দেখতে পাবেন না। কেন এইটা মিডিয়া এইসব কি এই পাকা চুল, কাঁচা চুল, নতুন লোক, পুরনো লোক এইসব বলে আমি জানি না। আপনি তৃণমূলের 21 সালের বিধানসভার যারা ক্যান্ডিডেট হয়েছিলেন তাদের তালিকা দেখে নিন তো, কটা কাঁচা চুল ছিল, কটা পাকা চুল ছিল, সেটা নিয়ে কথা হয় না। কিন্তু বিজেপির এই যারা মাতব্বরেরা আছেন, যারা এখন সংবিধানকে মানে একেবারে পায়ের তলায় পিষে মারছেন আর কি, তাদের চুলের রঙটা কি আপনি দেখুন। বামপন্থী রাজনীতিতে বরাবর নতুন প্রজন্ম সেই সময় উঠে এসছে। প্রতি সময়ের প্রজন্মের পর পর নতুন 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 লোক উঠে এসছে। বুদ্ধদেব ভট্টাচার্য উঠে এসছেন কোনো এক সময়, তারপরে তারপরের নেতারা উঠে এসছেন, তারপরের নেতারা উঠে এসছেন। এটা বামপন্থী রাজনীতিতে চালু স্রোত, এটা তাদেরকে বলতে হয় না আলাদা করে। কিন্তু আপনি দক্ষিণপন্থী রাজনীতিতে এই চালু স্রোত পাবেন না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম কলতান দাশগুপ্তর সাথে। সাম্প্রতিক অনেক জিনিস নিয়ে উনি খুব অকপটে কথাবার্তা বললেন। আশা করছি আপনাদের এই ইন্টারভিউটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং এরকম ইন্টারভিউ আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।